একটা অভিশপ্ত অ্যাপার্টমেন্ট, আর সেই অ্যাপার্টমেন্টে আছে একটা ভয়ঙ্কর দরজা। একবার কেউ যদি সেই দরজা পেরিয়ে ভেতরে ঢুকে পড়ে তাহলে আর কোনোদিন সে জীবিত ফিরে আসতে পারে না। কিন্তু এটাই কি সব? না, এই বাড়িতে একের পর এক ঘটে গিয়েছে নির্মম খুন। নিরপরাধ মানুষেরা একে একে মৃত্যুর শিকার হয়েছে, আর এসব খুন যেন ইশারা করছে কোনো অদ্ভুত অতি প্রাকৃত রহস্যের দিকে। তাহলে কি এটি একটি অভিশপ্ত ও নিষিদ্ধ স্থান, নাকি কেউ একজন ছায়ার আড়ালে লুকিয়ে থেকে এসব করছে? এসব প্রশ্নের উত্তর আমরা খুঁজে বের করব আজকের ভিডিওতে। 2021 সালে মুক্তিপ্রাপ্ত কোরিয়ান হরর মুভি গুইমন দ্য লাইটলেস ডোরে। এই মুভি শুধু হররই নয়, আপনি পাবেন সময়ের ধাঁধায় ঘেরা এক জটিল টাইম পুলের কাহিনী, যেখানে প্রতিটি মুহূর্ত আপনাকে এক নতুন মোড়ে দাঁড় করাবে। তাই একটা কথা আগেই বলে রাখি, মুভিটা বেশ জটিল, ধাপে ধাপে বিভিন্ন মোড় ঘুরিয়ে নেয়। তাই পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, না হলে মুভির গভীর রহস্যগুলো মিস করে যেতে পারেন। তো গল্প শুরু হয় কালো জাদু সম্পর্কে কিছু কথা বলতে বলতে, যেখানে বলা হয় কিছু মানুষের আত্মা চিরদিনই থেকে যায় যেখানে তাদের মৃত্যু হয়, আর এই মৃত আত্মাদের মুক্তি দেওয়ার জন্য রয়েছে এক অভিনব পদ্ধতি, যেটা আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। এরপর দেখা যায় একটা কমিউনিটি সেন্টার। এখানে কয়েকজন ওয়ার্কারকে কাজ করতে দেখা যায়। একজন ওয়ার্কার বড় হাতুড় দিয়ে দেয়াল ভাঙতে গেলে তার ভেতরে একটা মেয়ের লাশ দেখে সে পুরো চমকে যায়। আর এই লাশটা দেখে মনে হচ্ছিল একদমই সদ্য মেরে এখানে রাখা হয়েছে, কিন্তু এটা কোনোভাবেই সম্ভব না, কারণ এই কমিউনিটি সেন্টারটা বেশ পুরনো। তো এতদিন কিভাবে এই লাশ না পচে এখানে রয়েছে সেটা এক রহস্য। এটাও আমরা আরো পরে বিস্তারিত জানতে পারবো। তবে এই নিউজটা পুরো শহরে নিউজ মিডিয়ার মাধ্যমে রাতারাতি ছড়িয়ে পড়ে। তখন জানা যায় এই কমিউনিটি সেন্টারটা স্থানীয়রা ভৌতিক বলে দাবি করে। এদিকে দেখা যায় যে ওয়ার্কার দেয়ালের ভেতর থেকে মেয়েটার লাশ পেয়েছিল সে পুরো পাগলের মতো হয়ে যায়। সব সময় সব জায়গায় আত্মা তাকে কিছু না কিছু ভয়ঙ্কর ভাবে দেখাতে থাকে। এক পর্যায়ে আত্মাটা এই ওয়ার্কারকে সুইসাইড করতেও বাধ্য করে। এই বিষয়টাও সব জায়গায় ছড়িয়ে পড়ে। এরপর 1998 সালের দৃশ্য দেখানো হয়। এই কমিউনিটি সেন্টারের বাইরে একজন কবিরাজকে নিয়ে আসা হয়। এই কবিরাজ বিভিন্ন ধরনের রিচুয়াল করতে শুরু করে যাতে কমিউনিটি সেন্টারের আত্মা সম্পর্কে সে জানতে পারে। এই কবিরাজের হাতে এক প্রাচীন ঐতিহ্যবাহী ছুরিও ছিল। সেই রিচুয়ালের মাধ্যমে তার আত্মাকে কমিউনিটি সেন্টারের ভিতরে নিয়ে যায়, সেখানে মূলত কি আছে সবকিছু পর্যবেক্ষণ করার জন্য। এরপর এই বিল্ডিং এর ভেতর কবিরাজ একটা গেস্ট বুক দেখতে পায়। বইটা ছিল 1990 সালের। এই বইটাতে এখানে যে লোকেরা বেড়াতে আসতো তাদের নাম এন্ট্রি করা ছিল। যখন সেই গেস্ট বুকটা দেখছিল তখন পিছন থেকে তাকে কয়েকটা আত্মা এসে ধরে ফেলে। এ থেকে সে বুঝতে পারে এখানে একটা নয়, বরং এই বিল্ডিং এর ভেতর অনেকগুলো আত্মা আছে। শুধু তাই নয়, এখানে খুব ভয়ঙ্কর কিছু অতীতও আছে এবং তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে। কিন্তু কবিরাজকে মেরে ফেলার আগে কবিরাজ গেস্ট বুকের পেজ তার হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরে। এতে করে পেজ ছিঁড়ে তার হাতের মুঠোয় চলে আসে। এরপর এই বিল্ডিং এর বাইরে তার মৃতদেহ পড়ে থাকে। 4 বছর পর 2002 সালের ফেব্রুয়ারি মাস, যেখানে আমরা দুজিন নামের একটা ছেলেকে দেখতে পাই। সে কোনো একটা কিছু স্বপ্নে দেখে ঘুম থেকে আতঙ্কে জেগে ওঠে। মূলত এই দুজিন হলো যে কবিরাজ মারা গিয়েছে তার ছেলে। 4 বছর ধরে দুজিন তার মায়ের হত্যার রহস্য কি তার সমাধানের জন্য দিনের পর দিন চেষ্টা করে যাচ্ছে। এমনকি সে ভয়ঙ্কর অভিশপ্ত বিল্ডিং সম্পর্কে সবকিছু জেনে ফেলেছে। তবে দুজিনের ভেতর তার মায়ের কিছু পাওয়ার অটোমেটিকলি ছিল। সে কখনো তার মায়ের মতো সীমান হতে চায়নি, শুধুমাত্র তার মায়ের অসমাপ্ত কাজগুলো শেষ করার চেষ্টা করছিল, কারণ তার মা মৃত্যুর আগেই তাকে এই কাজগুলো করতে বলেছিল। এই বিল্ডিং এর আত্মাগুলোকে মুক্তি দিতে বলে গিয়েছে। তো সে ফাইনালি ওই গেস্ট বুকের ভেতরে যাদের নামের লিস্ট ছিল সেটা পেয়ে গিয়েছে। তাছাড়া এই বিল্ডিং এ যখন কেউ যেত তাদেরকে সিরিয়াল কিলার দিয়ে মেরে ফেলা হতো, আর এই সিরিয়াল কিলারের নাম ছিল কিম। কিম এই বিল্ডিং এর ভেতর এতগুলো মানুষকে 1990 সাল থেকে মেরে ফেলেছে। সে কারণটা কেউ কোনোদিনও জানতে পারেনি। এমনকি সবাইকে মারার পর সে নিজেই নিজেকে শেষ করে দিয়েছে যাতে এই বিষয়টা কেউ কখনো জানতে না পারে। তো যাই হোক, দুজিন এখন এই বিল্ডিং এর ভেতরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে যখন গাড়ি নিয়ে বিল্ডিং এ আসছিল তখন রাস্তায় তার বোন তাকে ফোন করে বিল্ডিং এর ভেতরে যেতে নিষেধ করে, কারণ তার বোন চাচ্ছিল না তার মায়ের মতো তার ভাইও অকালে হারিয়ে যায়। কিন্তু ওই বিল্ডিং এর রহস্য জানতে হলে ফেব্রুয়ারির 11 তারিখে যেতে হবে, কারণ এই দিনেই সব খুনগুলো করা হয়েছিল। তাই বিল্ডিং এর গুইমন্ডোর আজ রাতে আপনা আপনি খুলে যায়। শুধু তাই নয়, এই দিন ছিল চন্দ্রগ্রহণের দিন, যার কারণে সবকিছু উন্মুক্তর
পাশাপাশি আত্মার জগতে কানেক্ট হয়ে যায়। যেহেতু দুজিন সবকিছু জানতো, তাই সে আজকের দিনটাকেই এই কাজের জন্য বেছে নিয়েছে। মূলত সে এতদিন ধরে এই দিনটার অপেক্ষায় ছিল। তো কিছুক্ষণ পর দুজিন রাত 11:30টায় বিল্ডিং এর ভেতরে যায়। দুজিনের প্ল্যান ছিল সেই স্পিরিট ওয়ার্ল্ডে গিয়ে আত্মাদের এখান থেকে মুক্ত করে দেবে। তো সে দরজার সামনে গিয়ে একটা মন্ত্র পড়ে দরজাটা খুলে ফেলে। এরপর সে নিজেকেও এই স্পিরিট ওয়ার্ল্ডের সঙ্গে কানেক্ট করে নেয়। মূলত এই দরজার সামনেই দুজিন মন্ত্রগুলো পড়ে, যাতে দরজার ভেতরে যত আত্মা আছে তারা যেন কেউ বাইরে যেতে না পারে, কারণ সে একে একে সবাইকে এখান থেকে মুক্ত করতে চায়। আর এই আত্মাগুলো মুক্তি পেলে দুজিনের মার আত্মা শান্তি পাবে। তো ভেতরে ঢুকে দুজিন দেয়ালে লেখা দেখতে পায়। সেখানে লেখা ছিল ও এখানেই আছে। এখানে কে আছে সেটা আমরা একটু পরেই জানতে পারবো। তো যাই হোক, দুজিন ধীরে ধীরে সাহস করে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। সে কোনো আত্মাকে ভয় পায় না। উপরে আসলে দেয়ালে একটা হাতের ছাপ সে দেখতে পায়, যে ছাপটা হুবহু দুজিনের হাতের ছাপের মতো। দুজিন ছাপটায় হাত দিতেই দুজিনের হাত মিলে যায় এবং কারেন্টের শর্ট লাগে। সেই সাথে নিচে থেকে অনেক জোরে চিৎকার চেঁচামেচি শব্দ শুনতে পায়। দুজিনের সাথে থাকা পুরো বিল্ডিং এর ম্যাপ দেখে সে আরো ভেতরের দিকে যেতে থাকে। এরপর সে রিসেপশনের সেই রুমে পৌঁছায়, যেখানে 1990 সালের গেস্ট বুকটা পায়। এখানেই সর্বপ্রথম মার্ডারটা হয়েছিল। সেই বইটাতে একটা পেজ ছিঁড়া অবস্থায় দেখতে পায়। এই পেজের বাকি ছেঁড়া অংশটা দুজিনের কাছে ছিল, যেটা তার মা এখানে আসার পর ছিঁড়ে নিয়েছিল। দুজিন যখন এসব কিছু মিলিয়ে নিচ্ছিল, তখন সে বুঝতে পারে তার এই রুমের ভেতরে কোনো আত্মা প্রবেশ করেছে। এটা বুঝতে পেরে দুজিন নিজেকে লুকিয়ে নেয়, কারণ সে জানতো আত্মাগুলো খুব ভয়ানক। একবার তাকে হাতের সামনে পেলে মুহূর্তের ভেতর তার খারাপ অবস্থা করে দিবে, যার কারণে সে আগের থেকে সতর্ক হয়েছিল, যাতে তাকে খুব দ্রুতই কাবু করতে না পারে। তবে লুকানো অবস্থায় সে সিরিয়াল কিলার কিমের আত্মাকে দেখতে পায়। প্রতি বছর এই দিনে কিমের আত্মা এখান থেকে ছাড়া পেয়ে অসহায় মানুষদের মারার জন্য ছুটে যায়। এরপর দুজিন দেখতে পায় 1996 সালের ঘটনা, যেখানে কলেজের 3 জন স্টুডেন্ট এই বিল্ডিং এ ভিডিও শুট করতে এসেছিল। অর্থাৎ তারা 3 বন্ধু, হায়ান, তোজন, ওয়াজে। তৎকালীন সময়ে এই বিল্ডিং এর ভেতর খুনের রহস্যগুলো চারপাশে ছড়িয়ে পড়লে সবাই এটাকে নিয়ে খুব মাতামাতি করে। তাই হায়ানদের কলেজে একটা কম্পিটিশন রাখা হয়। যারা সাহস করে বিল্ডিং এর পুরো ভিডিও ধারণ করে সবার সামনে উপস্থাপন করতে পারবে, তারা এই প্রতিযোগিতায় বিজয়ী হবে। যার কারণে তারা 3 জন এই বিল্ডিং এর ভেতর এসে কন্টেস্ট জেতার জন্য পুরো বিল্ডিং এর ভিডিও করে। মূলত তারা এই কন্টেস্ট জিততে পারলে বেশ ভালো একটা পুরস্কার পাবে। তারা 3 জন মনে করেছিল তারা অনেক সাহসী, তারা অনায়াসে এই কন্টেস্টটা জিততে পারবে। কিন্তু তারা বুঝতে পারেনি এই বিল্ডিং এর ভেতর আসার জন্য তাদেরকে কতটা মূল্য দিতে হবে। তাদের জীবনে হয়তো সবচেয়ে বড় ভুল ছিল এই বিল্ডিং এর ভেতরে আসাটা। তো যাই হোক, তারা 3 জন তাদের ক্যামেরা নিয়ে এগিয়ে যাওয়ার সময় ওয়াজে ক্যামেরা হায়ানের দিকে ঘুরিয়ে নেয়। তখন ক্যামেরাতে হঠাৎ করে কিছু একটা সমস্যা হতে শুরু করে। এই বিষয়টা তারা তেমন একটা গুরুত্ব দেয় না, বরং 3 বন্ধু মিলে তাদের নিজেদের মতো করে মজা করে তাদের কাজটা শেষ করতে থাকে। হঠাৎ করে তখন তারা একটা অদ্ভুত রকম ভয়ঙ্কর শব্দ শুনতে পায়। তবে এই বিষয়টাতেও তারা তেমন কোনো গুরুত্ব দেয় না। তারা 3 জন ছাদে এসে তাদের ভিডিও শুটের কাজ করতে থাকে। তাদের হাতে আর বেশি সময় ছিল না, মাত্র 4 মিনিট সময় ছিল, কারণ তারপরে চন্দ্রগ্রহণ হওয়ার কথা। তখন ছাদটা পুরোপুরি লাল হয়ে যাবে। তারা মূলত ওই চারটা শুট নিতে চাচ্ছিল। এই দিনে কয়েক বছর আগে বিল্ডিং এর 3য় তলায় গেস্টদেরকে মেরে ফেলেছিল। তবে এটা কেন করেছিল সেটা কখনোই জানা যায়নি। সেই খুনি মরার পরও এই বিল্ডিং এর খুন করা বন্ধ হয়নি। কেউ এই বিল্ডিং এ একবার আসলে সে শেষ হয়ে যায়। তো যাই হোক, কিছুক্ষণের ভেতরে আকাশে সেই লাল চাঁদ ওঠার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত কেউ চাঁদ দেখতে পায় না। আর তারা 3 জন মিলে এই কথাগুলোকে নিছক শুধুমাত্র গল্প বলে আখ্যা দিতে থাকে। কিন্তু দেখা যায় ওয়াজের ক্যামেরায় সেই রক্তিম চাঁদটা দেখা যায়। এটা দেখে ওয়াজে পুরোপুরি ঘাবড়ে যায়, কারণ আকাশে কোনো চাঁদ দেখতে না পারলেও ক্যামেরার ভেতর থেকে দেখতে পায়। এই বিষয়টা দেখার সাথে সাথে তার বাকি 2 বন্ধুকেও বিষয়টা বলে। তারা দুজনে এসে ওই চাঁদটাকে তার ক্যামেরার ভেতরে দেখে। এ থেকে তারা 3 জনে বুঝতে পারে এই বিল্ডিং নিয়ে এতদিন তারা যে সবকিছু শুনেছে এগুলো কোনো গুজব নয়, সবকিছুই বাস্তব। এর ভেতর দেখা যায় তারা যে ছাদে দাঁড়িয়েছিল সেই ছাদের দরজা অটোমেটিকলি বন্ধ হয়ে যায়, অর্থাৎ বাইরে থেকে কেউ একজন দরজা লক করে দেয়।
তারা তিনজন এই ছাদের দরজা খোলার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু দরজাটা কোনোভাবেই খুলতে পারে না। তো যাই হোক, আবারও সেম 2002 সালের দৃশ্য দেখানো হয়। দুজন একটা আলমারির ভেতর থেকে বেরিয়ে আসে। তখন প্রায় অনেক রাত হয়ে গিয়েছে। সে টাইম টেবিল করে 1999 সালে চলে আসে, যে রাতে খুন করা হয়েছিল। সে খুন করার আগেই টাইম ট্রাভেল করে টেলিপোর্ট হয়েছিল। তখন পর্যন্ত কেউ এই বিল্ডিং এ খুন হয়নি। তবে মুহূর্তের ভেতর সে দেখতে পায় কিলার সবাইকে একে একে মারছিল। দুজন ভেতর থেকে শুনতে পাচ্ছিল কিছু ডিমনিক শব্দ। সেই সাথে যারা মারা যাচ্ছিল তাদের আর্তনাদের কান্না। কিছুক্ষণ পর চারপাশে সমস্ত আওয়াজ থেমে গেলে দুজন বাইরে যায়, আর সে ওই খুনিকে খুঁজতে শুরু করে। তখন সে হঠাৎ করে একটা রুমের ভেতরে ঢুকলে তার আশেপাশে থাকা অন্যান্য রুমে দরজা খুলে যায়। এদিকে রুমের ভেতরে এসে একটা ডেড বডি পড়ে থাকতে দেখে। দুজন বুঝতে পারে এটা কার বডি, কারণ তার কাছে সমস্ত লিস্ট ছিল। তো দুজন এই আত্মাটাকে মুক্ত করার জন্য তার কাছে থাকা তার মায়ের দেওয়া ছুরি দিয়ে আঘাত করতে গেলে ঠিক সেই সময় পেছন থেকে আত্মা তার উপর অ্যাটাক করে দেয়। এই আত্মার ভেতরে অনেক পাওয়ার ছিল। দুজন আত্মাটার সঙ্গে লড়াই করে পেরে উঠছিল না। এক পর্যায়ে তার হাতে থাকা ছুরিটা দিয়ে আত্মাটাকে আঘাত করে নিজেকে কোনো মতে আত্মার কাছ থেকে বাঁচিয়ে নেয়। এরপরে আবারও 1996 সালের সিন দেখানো হয় এবং সেই তিনজন কলেজ ছাত্রদেরকে দেখানো হয়। তারা তিনজন থার্ড ফ্লোরে যেখানে মার্ডার হয়েছিল সেখানে চলে আসে। এরপর তারা ধীরে ধীরে তিনজন একটা রুমের ভেতরে আসে। প্রথমে রুমের ভেতরে হাইয়ান ঢুকলে সে কিছু একটা দেখে জোরে চিৎকার করতে থাকে। হাইয়ানের চিৎকার শুনে বাকি দুজন দ্রুত রুমের ভেতরে আসে হাইয়ানের কি হয়েছে দেখার জন্য। মূলত রুমের ভেতর একটা পেপার দেখা যায়, যেটা কোনো বাতাস ছাড়াই আপনা আপনি নড়াচড়া করছিল। কিছুক্ষণ পর আবারও হাইয়ানের কানে একটা মেয়ের আত্মা ফিসফিস করে কি যেন বলতে শুরু করে। সেই সাথে ক্যামেরার ভেতর হাইয়ানের চেহারাটা বারবার ডিমনের মতো হতে থাকে, অর্থাৎ তাকে দেখতে ক্যামেরার ভেতর রক্তাক্ত চেহারায় ভূতের মতো লাগছিল। এসব কিছু দেখে তারা তিনজন অনেক ভয় পায়। তাই তারা তিনজন এই ক্যামেরা ফেলে দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। তখন ওয়াজের মনে হয় হায়ানকে পুরোপুরি আত্মা বশ করে নিয়েছে, যার কারণে তারা দুইজন দৌড়ে পালাতে থাকে, আর হায়ানও তাদের পিছন পিছন দৌড়াতে থাকে। কিছুক্ষণ পর তারা তিনজন মিলে প্ল্যান করে তারা এই বিল্ডিং থেকে বেরিয়ে যাবে। কিন্তু ওয়াজেকে দেখা যায় সে বের না হয়ে বরং এই বিল্ডিং এর ভেতরে আবারও যেতে শুরু করে, কারণ সে তার শখের ক্যামেরাটা ফেলে এসেছে। তাই ওয়াজে তার ক্যামেরা ফিরিয়ে আনার জন্য আবার ওই রুমে আসে। তখন ওয়াজে সেই ডিমনিক আওয়াজগুলো বারবার শুনতে পায়, এমনকি সে তার বন্ধুদেরকেও দেখতে পাচ্ছিল। আসলে তার দুই বন্ধু এখানে ছিল না। এরপর আত্মাগুলো হায়ানকে চারপাশ থেকে ভয়ঙ্করভাবে ঘিরে ধরে। তবে এখানে তাদের সঙ্গে অদ্ভুত রকম কিছু হতে শুরু করে, কারণ তারা বারবার ঘুরে ফিরে সেই তিনতলায় আসছিল, অর্থাৎ তারা কোনোভাবে উপরে আসতে পারছিল না, একটা গোলক ধাঁধায় ফেসে গিয়েছিল। শুধু তাই নয়, সে আত্মাটা মুহূর্তের ভেতর তাদের তিনজনকে অ্যাটাক করে দেয়। 1996 সালে দেখা যায় দুজন সেই সেকেন্ড ফ্লোরে দাঁড়িয়ে আছে, অর্থাৎ সময়টা সে একই জায়গায় থমকে গিয়েছে। এমনকি দুজন তার আশেপাশে ওই তিনজন স্টুডেন্টকে ফেল করে। তবে সে পালানোর চেষ্টা করলে পা স্লিপ করে নিচে পড়ে যায়, আর তখন শুরু হয় ভূমিকম্প, অর্থাৎ সেই সাথে দরজা খুলতে শুরু করে এবং সকল টাইমকে একসঙ্গে কানেক্ট করে দেয়। এখন দুজন স্পষ্টভাবে ওই কলেজ স্টুডেন্ট তিনজনের কথা শুনতে পাচ্ছিল। অন্যদিকে কলেজ স্টুডেন্টরাও দুজনের চলাচলের শব্দ শুনতে পায়। তাই সে দ্রুত এসে ওই তিনজন স্টুডেন্টদের সঙ্গে কথা বলে, কিন্তু তাদের কথাবার্তা বেশি দূর এগোয় না। তার আগেই সবকিছু থেকে দুজন ডিসকানেক্ট হয়ে যায়। চারপাশ অন্ধকার থাকায় দুজন তার কাছে থাকা লাইট অন করে সবাইকে চারপাশে খুঁজতে শুরু করে। তখন সে হঠাৎ করে একটা মেয়ের ছায়া দেখতে পায়, আর এই ছায়াটা দুজনের আশপাশ থেকে সবসময় ঘুরঘুর করছিল। সেই মেয়েটার ছায়া ফলো করতে করতে দুজন 204 নম্বর রুমের ভেতরে চলে আসে। রুমের ভেতরে সকল আলো একা একাই জ্বলে ওঠে। মূলত এটা ছিল সেই রুম যেখানে গল্পের শুরুতেই ওয়ার্কাররা ছোট বাচ্চা মেয়ের লাশ পেয়েছিল। তখন এই রুমের ভেতর দুজন ছোট একটা বাচ্চা মেয়েকে দেখতে পায়। দুজন মনে করেছিল এটা হয়তো কোনো ভিকটিমের আত্মা। বাচ্চা মেয়েটাকে দেখে দুজনের অনেক মায়া হয়। সে মেয়েটার নাম জিজ্ঞেস করলে বাচ্চা মেয়েটা প্রথমে তার নাম বলতে চায় না। তারপর দুজন তাকে একটা চকলেট দেয়। এরপর সে তার নাম জানায় মেরিন। এই নামটা শোনার সাথে সাথে দুজন পুরোপুরি অবাক হয়ে যায়,
কারণ সে আসার আগে এখানে কতগুলো মানুষ এসেছে তার লিস্ট তার কাছে ছিল, কিন্তু এই লিস্টের কোথাও মেরিনের নাম ছিল না। তবুও যাই হোক না কেন, দুজিন এই মেরিনকে এখান থেকে মুক্ত করতে চায়। তখন এখানকার সব লাইট আবারও অফ হয়ে যায়। মুহূর্তের ভেতর দুজনের সামনে মেরিনের আসল রূপ বেরিয়ে যায়। মূলত মেরিন এক ভয়ানক আত্মা। সে তার ডিমনিক চেহারা নিয়ে দুজনের সামনে হাজির হয়। শুধু তাই নয়, তার মুহূর্তের ভেতর আরো অনেকগুলো আত্মা এসে দুজনের উপর অ্যাটাক করে দেয়। ঠিক যেমনটা দুজিনের মাকে সব আত্মারা মিলে মেরে ফেলেছিল, দুজিনকেও তারা সেম ভাবে মারার চেষ্টা করে। কিন্তু দেখা যায় দুজিন অনেক সাহসী, আর সে কোনোভাবে নিজেকে এই আত্মাগুলোর হাত থেকে বাঁচিয়ে নেয়। তখন সে মাটিতে পড়া একটা মিসিং পোস্টার দেখতে পায়। এটা ছিল মেরিনের। এদিকে 3 জন স্টুডেন্ট বারবার পালানোর চেষ্টা করে। যখন গুইমন ডোরের সামনে আসে তখন তারা দেখতে পায় এই ডোরটা আর নেই। আচমকা ডোরটা কোথাও গায়েব হয়ে গিয়েছে। 3 জন চিন্তা করে এখন তারা এখান থেকে কিভাবে বের হবে। তখন তাদের পেছন থেকে দেখতে পায় শাবল হাতে নিয়ে তাদেরকে শেষ করার জন্য তাদের দিকে এগোচ্ছে। এটা দেখে তারা 3 জন জোরে চিৎকার করে ওঠে। এই চিৎকারের শব্দ পেয়ে দুজিন 404 নম্বর রুম থেকে বেরিয়ে আসে। তবে দুর্ভাগ্যবশত দেখা যায় দুজিন এই চক্রের ভেতর ফেসে যায়। সে কোনোভাবে এখান থেকে বের হতে পারছিল না। ঘুরে ফিরে সে একই জায়গায় এসে থামছিল। তারপর দুজনকে অ্যাটাক করতে গেলে সেখানে আত্মার সঙ্গে দুজনের অনেক লড়াই হয়। কিমের আত্মা দুজনের মাথায় অনেক জোরে আঘাত করলে দুজন নিচে পড়ে যায়। আর তখন সে তার মাকে স্বপ্নে দেখতে পায়। তখন কিম এখান থেকে গায়েব হয়ে যায়। দুজন তার মাকে ডাকাডাকি করলেও তার কোনো সাড়া শব্দ পায় না। কিন্তু সেখানে কিম চলে আসায় দুজিন তার মায়ের দেওয়া ছুরি নিয়ে পুরোপুরি প্রস্তুত কিমের সঙ্গে লড়াই করার জন্য। কিন্তু দেখা যায় একদম মাঝপথে মেরিন এসে দুজনকে থামিয়ে দেয় এবং মেরিন তার সাথে করে দুজনকে এখান থেকে নিয়ে যায়। তো দুজনও মেরিনের কথাই ভুলে গিয়ে তার সঙ্গে যেতে রাজি হয়। আর সে যাওয়ার সময় দেয়ালে হাত লাগলে তার হাতের একটা ছাপ পড়ে যায়, যে ছাপটার সঙ্গে দুজন হাত মিলিয়ে বিল্ডিং এর ভেতরে এসেছিল। অন্যদিকে এই 3 জন বন্ধু এখনো আত্মাদের থেকে পালিয়ে বেড়াচ্ছিল বাঁচার জন্য। তখন হায়ান বলে আমাদের 3 জনের কোথাও লুকিয়ে থাকা উচিত কাল সকাল হওয়া পর্যন্ত, নয়তো আমরা আত্মাদের সঙ্গে লড়াই করে পারবো না। তখন তারা আবারও খুব জোরে একটা শব্দ শুনতে পায়। এই শব্দ শুনে সবাই এখান থেকে দৌড়ে পালালেও হায়ান এখানেই থেকে যায়। এদিকে মেরিন হায়ানকে 204 নম্বর রুমে আবারও নিয়ে আসে। তখন এই রুমের সামনে ওয়ানজে আর দুজন ছিল। তো দেখা যায় তখন ওয়াজের ওপর এক ধরনের কালা লিকুইড পড়তে থাকে, আর এই লিকুইডের তলে পড়ে সে মুহূর্তের ভেতর এখানেই শেষ হয়ে যায়। এটা দেখে দুজন অনেক ভয় পায়। অন্যদিকে রুমের ভেতর দুজন মেরিনকে জিজ্ঞেস করে তুমি কিভাবে হারিয়েছিলে। তখন মেরিন বলে আমি কখনো হারাইনি, সবসময় এই বিল্ডিংটাতেই ছিলাম। তখনই ফ্ল্যাশব্যাকে দেখা যায় যখন মেরিন জীবিত ছিল তখন তার বাবা প্রতিদিন তার উপর অমানবিক টর্চার করত। একটু কিছু হলেই কোমর থেকে বেল খুলে তাকে প্রচুর পরিমাণে মারধর করত। আর মেরিন তার বাবার কাছ থেকে বাঁচার জন্য হাত পা ধরে তাকে মিনতি করত, কিন্তু তার বাবা কোনো মতে তার টর্চার শেষ করত না। তার বাবা মেরিনকে এইভাবে টর্চার করে পৈশাচিক আনন্দে মেতে উঠত। একটা পর্যায়ে মেরিন মেন্টালি অসুস্থ হতে শুরু করে, যার কারণে মেরিনের ট্রমা আর স্ট্রেসে দিন দিন তার মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডারের সমস্যা হয় এবং মেরিনের ভেতর 2টা দিক দেখা যায়, একটা তার ভালো দিক আর একটা মানসিক খারাপ দিক। অর্থাৎ সে টর্চারের পর থেকে মানুষকে ঘৃণা করতে শুরু করে, যার কারণে সে একদিন তার বাবাকে হুমকিও দেয়। সে বলে তুমি যদি আমাকে আর একবারও মারো তাহলে আমি তোমাকে শেষ করে দেব। এ কথা শোনার পর কিম এতটা রেগে যায় যে সে তার নিজের মেয়েকে জীবিত অবস্থায় দেয়ালের ভিতর গেঁথে দেয়। আর এরপর শুরু হয় সেই ভয়ঙ্কর জগতের গল্প। অর্থাৎ মেরিন মারা যাওয়ার পর তার আত্মা শয়তানের রূপে এসে তার বাবাকে পজেস করে মেরে ফেলে। শুধু তাই নয়, এরপর থেকে কিমের আত্মা এই বিল্ডিং এ যে গেস্ট আসতো তাকে মেরে ফেলত। অর্থাৎ মেরিন তার বাবার আত্মাকে কন্ট্রোল করে এ সমস্ত মৃত্যুলীলায় মেতে উঠেছিল। এতদিন কিম যতগুলো খুন করেছে সেগুলোতে তার কোনো হাত ছিল না, সবকিছু করিয়েছে তার মেয়ে মেরিন। এসব কিছু শোনার পর দুজন বুঝতে পারে এখানে মূলত কি হয়েছে, এই বিল্ডিং এর রহস্যটা কি, কেন মানুষ এখানে আসলে মারা যায়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এখানে যেসব মানুষ মারা যায় তাদের আত্মাও এই বিল্ডিং এর ভেতর থেকে যায়। এই বিল্ডিং এ যত মানুষ এ পর্যন্ত মারা গিয়েছে সবার আত্মাই এখানে আছে, আর সব আত্মাকে কন্ট্রোল করে মেরিন এবং আত্মাগুলো সবার উপর অ্যাটাক করে সবাইকে মারার চেষ্টা করে। তো যাই হোক, হায়ানকে দেখা যায় সে হাঁটতে হাঁটতে সে দেয়ালটার সামনে এসে পৌঁছায় যেখানে মেরিনের লাশ রাখা ছিল। দেয়ালের দিকে তাকাতেই মেরিনের আত্মা হায়ানের উপর অ্যাটাক করে দেয়।
এবং তাকে টানতে টানতে অন্ধকারে নিয়ে যায়। এদিকে ম্যারিনের আত্মা তার ডিমনিক রূপে এসে দুজিনের উপরও অ্যাটাক করে দেয়, আর তখন দুজিন অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর দুজিন হায়ানের কাছে আসে, আর হায়ানকে দেখে দুজিন মনে করে সেও কোনো না কোনো একটা আত্মা, তাই সে তার কাছে থাকা ছুরি দিয়ে হায়ানকে মুক্ত করতে চায়। কিন্তু হায়ান তাকে সমস্ত কিছু বলে দিলেও তার বিশ্বাস হয় না। সে দুজিনের মতো মানুষ, এখনো সে মারা যায়নি বা আত্মা হয়নি। তাই দুজিন যখন মারতে যায়, দুজন এসে তার বান্ধবীকে বাঁচিয়ে নেয়। এরপর দুজিন বুঝতে পারে সত্যি তারা এখনো মানুষ। তারপর তিনজন মিলে এখান থেকে পালানোর রাস্তা খুঁজতে থাকে। কিছুটা পথ সামনে আসলে তারা ওয়াজের লাশ সামনে পড়া দেখতে পায়। তখন ওয়াজের আত্মা পজেস হয়ে সেখানে উঠে বসে। তো তখন সবাই ওয়াজেকে দেখে অনেক ভয় পাচ্ছিল। তো ওয়াজের ওপর এই লিকুইড পড়ার কারণে তার চোখ দুটো অন্ধ হয়ে যায়। সে আশেপাশে কোনো কিছুই দেখতে পাচ্ছিল না। তবে বিপত্তি ঘটে, তারা যে দরজা দিয়ে পালাতে চাচ্ছিল সেই দরজাটার চাবি ওয়াজের কাছে আছে। তার কাছে গেলে হয়তো সে তাদের উপর অ্যাটাক করতে পারে। হায়ান কিছু একটা পাশে ছুঁড়ে মারে যাতে তার মাইন্ড অন্যদিকে ঘুরে যায়, আর সেই ফাঁকে তারা চাবিটা নিতে পারে। তো দুজন চাবিটা নিয়ে নিলে তারা যখন এখান থেকে চলে যাচ্ছিল তখন দুজনের কিছু একটা হয়ে যায়। সে দেয়ালে লিখতে থাকে ও এখানেই আছে। আর এই লেখাটা দেখে দুজন বুঝতে পারে দুজন আর হায়ান দুজনে মারা গিয়েছে। আরো শিওর হওয়ার জন্য দুজনের কাছে আজকের ডেট জানতে চায়। তখন দুজন জানায় 1996 সালের 19 ফেব্রুয়ারি। এই কথা শোনার পর দুজন তার ছুরিটা দ্রুত বের করে তাকে মুক্তি দিতে চায়। তখন হায়ান দুজনের উপর অ্যাটাক করে দেয়, কারণ হায়ানকে ম্যারিন কন্ট্রোল করছিল। সেই সাথে পিছন থেকে এসে দুজন হায়ানকে স্টেপ করে দেয়। মূলত মেরিনের আত্মা তাদেরকে বলেছিল, তোমরা যদি একে অপরকে মারতে পারো তাহলে আমি তোমাদেরকে এখান থেকে মুক্ত করে দেব। এরপর তারা দুজন মিলে দুজনের উপর অ্যাটাক করলে দুজন কোনো মতে নিজেকে বাঁচিয়ে এই দুজনের উপর তার চাকু দিয়ে স্টেপ করে দেয় এবং এখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে। সে গুইমন ডোরের কাছে চলে আসে। এখান থেকে বেরিয়ে যাবে ঠিক তখনই তাকে আবারও দুজন অ্যাটাক করে দেয়। ঠিক তখন সময় মতো হায়ান পিছন থেকে এসে দুজনকে স্টেপ করে দেয়, কারণ হায়ান এখন আর মেরিনের কথা শুনতে চায় না। সে চাচ্ছিল এসব কিছু শেষ হোক। যেহেতু আত্মার কথার বিপক্ষে গিয়েছে তাই তখন সেখানে মেরিন চলে আসে। তবে মেরিন কিছু করার আগেই দুজন চাচ্ছিল হায়ানকে মুক্ত করে দিতে, কিন্তু এটা অত সহজ ছিল না, কারণ মেরিন এমন কোনো কিছুই হতে দিবে না। তাই সে হায়ানকে ধরে ফেলে এবং দুজনকে পজেস করে তার মায়ের মতো নিজেকেই নিজের উপর অ্যাটাক করতে বাধ্য করে। তবে এবারও দুজন তার সর্বোচ্চ শক্তি দিয়ে মেরিনের পজেস থেকে নিজেকে রক্ষা করে এবং সে দ্রুত করে টাইম ট্রাভেল করে 2002 সালে চলে আসতে চায়। কিন্তু সে যতই টাইম ট্রাভেল করছিল না কেন সে 1996 সালেই থেকে যাচ্ছিল। এখানে একটা টুইস্ট রিভিল হয়। মূলত 1996 সালেই কিম দুজনকে মেরে ফেলেছিল। ওই যে আমরা যখন দেখেছিলাম কিম তাকে শাবল দিয়ে অ্যাটাক করেছে আর স্বপ্নে তার মা তাকে বাঁচিয়ে নিয়েছে, মূলত অ্যাটাক করাতে সে মারা গিয়েছিল। সে আর বাঁচতে পারেনি। এতক্ষণ তার আত্মাই এসব জায়গায় ঘুরে বেড়াচ্ছিল। আর এসব কিছু জানার পর দোজিন নিজেই অনেক ঘাবড়ে যায়। তখন তাকে মেরিন এসে বারবার ডিস্টার্ব করলে সে নিজের হাতে থাকা ছুরি দিয়ে নিজেকে স্টেপ করে এখান থেকে মুক্ত করে নেয়। আর এরপর শেষ দৃশ্যে দেখা যায় ওই গুইমন ডোরের ভেতর থেকে কোনো আত্মা আর বেরোতে পারে না। যেহেতু দুজিন এখন মারা গিয়েছে তাই সে যতই টাইম ট্রাভেল করুক না কেন আর দরজা দিয়ে বের হোক না কেন সে কোনো মতেই বাইরের জগতে বের হতে পারবে না। আর এখানেই আজকের এই গল্পটা শেষ হয়ে যায়। তো এই মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।